অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শিকদার বাড়িতে বিয়ের ধুম পড়েছে। শিকদার পরিবারের দ্বিতীয় কন্যা প্রমিতা শিকদারের গায়ের হলুদ। মেয়েটি বৈচিত্র্যময় সৌন্দর্যর অধিকারী। তার গায়ের রং খুব একটা ফর্সা নয়, আবার একেবারে শ্যামলাও বলা চলে না। এই মেয়েটি ছাড়া পুরো বংশের সবাই গৌরবর্ণ। যাই হোক, মেয়েটিকে মায়াবী বলা চলে। শিকদার বংশের একটি কঠোর নিয়ম রয়েছে, শিক্ষা সম্পূর্ণ না হলে বিয়ে দেওয়া হয় না। প্রমিতা এই বছরে মাস্টার শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। পাত্র পূর্ব নিধিত্বে রাফিক তালুকদারের একমাত্র ছেলে। সাদিক তালুকদার ব্যবসায়ী পরিবার, সব দিক থেকে ভালো হওয়ার প্রমিতার বাবা খালি শিকদারের কোনো আপত্তি ছিল না। এইদিকে ষোড়শী কন্যা প্রিয়তা, আমাদের গল্পের নায়িকা, পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। পেছনেই তার চাচাতো বোন পূর্ণিতা। তারা প্রায় একই বয়সী, তাই সম্পর্কটা বোনের চেয়েও বেশি বন্ধুত্বর। পরি বলল, প্রিয় ধীরে দৌড়া, পড়ে যাবি তো। প্রিয়তার এত কোনো হেল দোয়াল তো নেই। সে নিজের মনে ছুটতে ছুটতে বলল, বলবে তো তাই না শিকদার। প্রিয়তা পড়ে না বলে দৌড়ে গিয়ে মেঝো আপুর রুমে ঢুকে গেল। এই বাড়ির সবচেয়ে আদরের সদস্য, বিশেষ করে এই বাড়ির কর্তা সাদমান শিকদারের সবচেয়ে প্রিয় কন্যা হলো প্রিয়তা। সাদমান শিকদারের কাছে প্রিয়তা তার প্রায়তা মা আঞ্জুমান হান্নার বেগমের প্রতিছবি। প্রিয়তার চেহারা, চোখ মুখ, চলাফেরা, ব্যক্তিগত কথা বলার ধরন, চলতা সব কিছুই তার মায়ের মতো। তাই তিনি প্রিয়তাকে নিজের মায়ের আসনে বসিয়েছেন। সাদমান শিকদারের গভীর প্রকৃতি মানুষ হলেও প্রিয়তার কাছে তিনি একেবারেই নরম স্বভাবের। শিকদার বংশের মান মর্যাদা বর্তমানের চেয়েও অতীতে অনেক বেশি ছিল। তার মূল্যর কারণ হলো শিকদার বংশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। এক সময় গোটা রায় পরিবারের জমিদার ছিলেন সাদমান শিকদারের বাবা জাহির শিকদার। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় তাদের জমিদারি নেই, তবে জমিদার রাসুলামান মর্যাদায় এক বিন্দু ফোঁটা পড়েনি। শিকদাররা এখনও অতীতের মতোই সম্পদশীল, তার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল, চলাফেরায় তেজস্বী ও ব্যক্তিবান। জমিদার রাসুল সুদর্শন চেহারাও এখনও বিমর্ষ। বর্তমানে রায়পুরের 200 বছর পুরনো জমিদার বাড়িটি আর নেই। 20 বছর আগে পুরনো জমিদার বাড়িটি ভেঙে সেখানে নতুন বাড়ি নির্মাণ করেন সাদমান শিকদার। পুরনো জমিদার বাড়ির চেয়েও বড় পরিবেশে আধুনিকভাবে নির্মিত চললতা বিশাল বাড়িটির প্রতিটি কোণায় অভিজাত্য ও তেজ ছড়িয়ে আছে। সেই সুবিশাল বাড়িটির নাম প্রায় গুঞ্জ প্রয়োজন। সাদমান শিকদারের বড় ছেলে, তাই এই প্রয়োজনের বড় সন্তানের নামে এই বাড়ির নাম করা হয়। প্রণয় কুজুর সুবিশাল বাড়ির পেছনে অবস্থিত 200 বছরের পুরনো বিশাল পুকুর, যার গভীরতা 40 ফুট। আরও 4-5 জন আগে নির্ময় এই পুকুরটির নাম রক্তপদ্মা পুকুর। এমন অদ্ভুত কারণ হলো এই পুকুরে 12 মাস রক্তের মতো গট লাল রঙের পদ্মার সমাহার থাকে। পুকুরটির পাশে ঘষে সুবিশাল বাড়ির চতুর্দিক ঘিরে রয়েছে সুউচ্চ সুপারি গাছ, যা 15 বছর আগে লাগানো হয়েছিল। বাড়ির গেট থেকে শুরু করে মূল দরজা পর্যন্ত চওড়া টাইলস বাসানো রাস্তার 2 ধরনের সরাসরিভাবে ভিন্ন নাম না জানা ফুলের গাছের সম্ভ্র, যা নালের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।
জমিদার বাড়ির 4 কর্তার মধ্যে প্রধান কর্তা হলেন সাদমান শিকদার, আর বাকি 3জন হলেন তার ছোট 3 ভাই খালিদ শিকদার, সাজিদ শিকদার ও সেহেব শিকদার। তাদের 4 জনের স্ত্রীদের নাম যত্রক্রেম এক অনুসারী বেগম, সাদমান শিকদারের স্ত্রী, সানুর স্ত্রী বেগম, খালিদ শিকদারের স্ত্রী অনন্য বেগম, সাজিদ শিকদারের স্ত্রী অর্থী বেগম, সাহেব শিকদারের স্ত্রী। তারা 4 জন মূলত 4 বোন, যারা 4 ভাইয়ের বিয়ে করে এই বাড়িতে বধূ হয়ে এসেছিলেন। সাদমান শিকদার 5 সন্তান, এক আবরার শিকদার, প্রায়ণ রাজন্য শিকদার রাজ, আবহান শিকদার প্রেম, তাজু শিকদার প্রাণা, আঞ্জুদা শিকদার পৈতৃত্বা। খালিদ শিকদারের 4 সন্তান প্রহলিকা শিকদার, প্রমিতা শিকদার, পৃথা, সমুদ্র শিকদার, অরণ্য শিকদার, সাজিদ শিকদার। 2 সন্তান প্রতীক শিকদার, প্রথম তাইনা শিকদার, প্রিয়তা। সাহেব শিকদারের 3 সন্তান থিরা শিকদার, বেরি শিকদার, তন্ময় শিকদার। এই হলো বিশাল শিকদার বংশের বর্তমান অবস্থা। এই বিশাল সদস্যদের মাঝে মাত্র 3 বিবাহিত, বাকিরা সবাই অবিবাহিত। সাদমান শিকদারের বড় ছেলে প্রণয় সঙ্গে বিয়ে হয়েছে খালিদ শিকদারের বড় মেয়ের প্রহলিকার। খালিদ শিকদারের দ্বিতীয় কন্যা পৃথ্বর বিয়ে এখনও চলমান। শিকদার বাড়িতে মানুষে গিজগিজ করছে। 4 তলা বাড়ি, কোথাও একটু খালি জায়গা নেই, সব জায়গায় মেহমান। শিকদার বাড়িতে সদস্যদের থাকা একটা নির্ময় রয়েছে। গন্ডের ফেরে থাকুন সেমি আয়রা, যেমন কর্তা গিনিরা, ফেস্ট ফের বাড়ির কাজের লোক ও অতিথিদের থাকার ব্যবস্থা, সেকেন্ড ফেরার মেয়েরা এবং থার্ড ফের ছেলেরা থাকেন। কিন্তু বর্তমানে সে সবারই বলাই নেই। যার এখানে জায়গা হয়েছে সেই সেখানে ঢুকে পড়েছে। শিকদার বাড়ি আজ সরগমন, এত মানুষের ভিড় যেন এক মুহূর্তের জন্যও দম ফেলার ফুরসত নেই। বাড়ির ছোট বড় সবাই কাজ লেগে পড়েছে। বিশুদ্ধ বাড়ির ছেলেদের অবস্থা নাজেহাল, চৌত দাঁত দহাহেত হাসফত রয়েছে সবাই করছে সবাই। প্রণয় শিকদার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। তার সাদা পাঞ্জাবিটা রীতিমধ্যেই ভিজে উঠেছে গরমে। সে এবারের অত বিরক্ত। মাথার চুলগুলো গম্মে কপালের সাথে লেপ্টে আছে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার সুদর্শন এই যুবক শিকদার বংশের গর্ব ও সবচেয়ে সুদর্শন পুরুষ ও প্রখর ব্যক্তিত্বর অধিকারী। তেজ আর তার গভীর বাদামি বর্ণ চোখ যা মারাত্মক আকর্ষণীয়। যে কোনো নারী এই পুরুষ এর জন্য পাগল হতে ব্যর্থ। প্রণয় চলে যেতেই কেউ একজন আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখ জোড়া ছলছল করছে। অন্যদিকে শিকদার বাড়ির বিশেষ অতিথি মির্জা পরিবার এসে হাজির। তাদের সঙ্গে এসেছেন পরিবারের 4 কর্তা ও তাদের স্ত্রীরা। কর্তার দল চলে গেল লাইব্রেরিতে, আর তাদের গিরিরা চলে গেলেন রান্নাঘরে। বাহিনী বেগম হাসি মুখে বললেন, ভাবি কেমন আছেন? প্রণয়ের মা অনুশ্রী বেগম মৃদু হাসলেন, ভালোই আছি, মেয়ের বিয়ে বলে কথা, একটু ফুসত্ব নেই। রাহিনী বেগম পলক তাকিয়েছিল অনুশ্রী বেগমের দিকে। এই প্রজ্ঞাসদ্ধ নারীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ছেলেদের মা, কিন্তু দেখো বোঝার উপায় নেই। রেহিনী বেগম জিজ্ঞাসা করলেন, ভাবি প্রণা কোথায়? অনুসারী বেগম বললেন, কি জানি মেয়েটা কোথায় আছে। এদিকে তালায় লাফিয়ে এসে সোফায় বসে পড়ল তার বোনদের পাশে, যেখানে তারা আপুরা ও অন্যরা বসে গল্প করছিল। সে এসে এক ঝলটায় প্রিয়তার হাত থেকে চকলেটের প্যাকেট ছিনিয়ে মুখ
উড়ে দিল। প্রিয়তা ও রেগে লাল। তায়েন, এই তায়েন এর বাচ্চা, আজ তোকে আমি খাচ্ছি বলে এই দৌড়ে তায়েনের দিকে তেড়ে গেল। তায়েন এমনভাবে করলো যেন তার চেয়েও নির্ভীক কেউ নেই। প্রিয়তা চেঁচিয়ে বলল, আমার চকলেট দে। তায়েন সায় নিয়ে হেসে বলল, মুখ দিয়ে দিচ্ছি, আর নিবি? প্রিয়তা রাগে তোলে বেগুনে চলে উঠল। মনে মনে ভাবল, হাত থেকে মুখ কেন। ভাবার পর আর এক মুহূর্ত দেরি না করে তায়েনের চুল টেনে ধরল। তায়েন বা কেশ কম জোর, সে প্রিয়তার চুল টেনে ধরে দুই ভাই বোন চুলাচুলি শুরু করে দিতে এত জোরে টানাটানি, দুজনের চোখে পানি এসে গেল। তিনি কেউ কাউকে ছল না। বাসার ঘরের সবাই হা করে স্যাক্রেজ দেখছিল। সবাই অধিক আগ্রহ দেখতে লাগলো। পরবর্তী সিনে কি হলো, প্রেম মজা নিয়ে তারই কে বলল। খোলা জমে উঠেছে। পুচি যা পাঙ্কু নিয়ে যা খেতে খেতে স্যাক্রোজ দেখি কেউ তখনই বার্জ করলে ধমক এলো, সবাই সামো। দেখো প্রায় দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। তায়েন মুহূর্তের মধ্যে ভদ্র হয়ে গেল, আর প্রিয়তা মাথা নিচু করে চুপ করে রইল। তাই শিক্ষরে বলল, কি হয়েছে এখানে? তায়েন আমতা আমতা করে বলল, ভাইয়া আমি কিছু করিনি, আপু আমার চুল ধরে টানাটানি করছে। প্রিয়তা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। প্রণয় গভীর গলায় বলল, ঘরে যা। সবাই চুপ। বৃষ্টি ফিসফিস করে বলল, প্রহলিকা আপুর কপাল ভালো, এমন এক এটেম বোম পেরেছে। অন্য মেয়েটা বলল, যা বলেছে, এমন হ্যান্ডসাম ছেলে আগে কখনো দেখিনি। প্রিয়তা আর কিছু না বলে চলে গেল নিজের ঘরে। প্রহেলিকা মা চাচিদের সঙ্গে কাজ করছিল। হঠাৎ স্বামীর কথা মনে পড়ল তার। সে ঘরে গেল, গিয়ে দেখলো প্রণয় নেই। এতক্ষণে কাজ করে সে অন্য ক্লান্ত, তাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য শুয়ে পড়ল। তখন বিকাল 3টা বাজে। প্রিয়তা গা ধুয়ে আশ্রম থেকে বেরিয়ে এলো। মুখটা থমথমে, মাথা থেকে তলোয়ে সারাতেই একরাশ ঘন মেঘের মতো আলতনে চুল মুহূর্তেই কোমর ছুঁয়ে হাঁটুর উপরে পৌঁছে গেল। প্রিয়তা মনে মনে বলল, এই হ্যালো আমার এক জ্বালা। এই চুল শুকাতে 1 ঘন্টা লাগবে, কবেই কেটে কাঁধ অবধি করে দিতাম। শুয়ে পড়েছি না তার জন্য। সে বলছিল, প্রিয় তোর চুলগুলো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। বাস সেই দিন থেকেই প্রিয়তা কখনো তার চুল কোমরের ওপর ওঠেনি। 85 কিশোরী কন্যা, চন্দ গলার রূপ তার চেহারায়, লাবণ্য ও মাধুর্য যেন দিন দিন আলোড়িত হয়ে বাড়ছে। 5 ফুট 2 ইঞ্চির মেয়েটি তাদের বংশের সবচেয়ে সুন্দরী কন্যা বলা যায়। শিকদার বাড়ির সব মেয়েই সুন্দরী, কিন্তু তুলনা করতে গেলে প্রিয়তা সবার উপরে। এই মেয়েটা সামনে পড়লে কেউ না তাকিয়ে থাকতে পারে না, কেমন মহা বিশিষ্টর মতো চেয়ে থাকে। চেহারার শিশু সুলভ ভাবটা সরে গিয়ে এক অপরিধাব্য আনন্দ সৌন্দর্য ফুটে উঠেছে। অতিরিক্ত সুন্দর ও মায়াবী চোখ। মেয়েটার গায়ের রং দুধে আলতা, একটু চোখ ধরলে যেন রক্ত বেরিয়ে আসবে। পান পাতার মতো মুখ, সুগন্ধি নীলভট নেক যুগল, যা সব থেকে অধিকারিণী যেন ওই চোখে মারাত্মক মিশে আছে। যে কোনো পুরুষ নেই চোখের এক তাকাতে মুহূর্তেই হারিয়ে যায়। ঘন ভারী চোখের পলক, যা অন্তত আকৃয়নী এবং ন্যায় দেয়। বিশিষ্ট চিকন ঘাড়া নকশি, শিকদার বাড়ির পুকুরের রক্ত পদ্মার মতো টকটকে লাল ঠোঁট, ধনিকের মতো বাঁকানো দেহ, সৌন্দর্য ও মোধের এমন এমন সংমিশ্রিত। তবে তার নিজের কাছে তার সৌন্দর্যের মূল একদমই অর্থহীন। যখন সবাই প্রশংসা করে তখন তার ভেতর থেকে তাচ্ছিল্য ঠোঁট বাইরে আসতে চায়। প্রিয়তা এক সুন্দর পিউডেড ফুল স্লিভ 3 পিস পরে নীল চুলগুলো ঢিলে হাত খোপা করে নিল। চোখ সামান্য কাজল দিল, ঠোঁটে একটু লিপস্টিক দিল, কপালে একটা ছোট টিপ দিয়ে বেরোতেই কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। শিকদার বাড়ির পেছনে
রক্তপদ্মার পুকুর ঘাটে বসে আছে পরিণীতা। মনে মনে ভাবছে আজ এবার আসুক, দেখব সে আমাকে চিনতে পারে, আমিও শিকদার বাড়ির মেয়ে হই। আমাকেও অপেক্ষা করানো। একবার সামনে আসলেই এই গভীর পুকুরে এক ধাক্কা মেরে ফেলে দেব। এটা ভাবতেই প্রিয়তির মনে চলিয়ে বলে উঠল, না, তুই এটা করতে পারবি না, আমি ওকে অনেক ভালোবাসি। এটা ভাবতেই প্রিয়তিতা কেমন যেন নরম হয়ে গেল। এতক্ষণে যাবৎ ওর পাশ যে একজন জ্বলন্ত পুরুষ বসে আছে, এতে ওর কোনো খেয়াল নেই। আবিদ্য এতক্ষণে ধরে পর্যবেক্ষণ করছিল প্রিয়তির মুখের সব অভিব্যক্তি। এখন সে বিরক্ত হয়ে ধমক লাগিয়ে দিল, কেন দুনিয়ার আসর? মেয়েটা হঠাৎ এত জোরে ধমক খেয়ে চমকে উঠল। শিপচ্ছিল কন্যার বুকের মাঝখানে থাকা পণনটা যেন মুহূর্তেই ফুঁসে বাইরে বেরিয়ে আসতে চাইল। কাঁদতে কাদা কাদা হয়ে আবদ্ধির দিকে তাকাতেই তার রাগ, অভিমান, ভয় সব জানালা দিয়ে পালিয়ে গেল। তার জায়গায় এসে ভর করল এক অপবৃদ্ধি লজ্জা। লজ্জায় মাথা নিচু করে নিল। সে তো ওর চোখ বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। আবিদ মেয়েটার গালগুলো জ্বলায় লাল হয়ে যেতে দেখলো। হুট করে সে ওর নরম হয়ে গেল। কি ভেবেছিল? এটা শুনেই প্রিয়ন্তিতা চোখ বড় বড় করে ফেলল। মনে মনে ভাবল, এই বেটা যদি এখন জানতে পারে যে আমি ওকে ধাক্কা দিয়ে এই পুকুরে ফেলে দিতে চেয়েছিলাম, তাহলে নিশ্চয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটা ভাবতেই ওর চোখ দুটো আবারও বড় হয়ে গেল। আবিদ তো ভ্রু কুঁচকালো। এই সুন্দর চোখ দুটো বড় হতে দেখে ভ্রু কুঁচকে বলল, কী ব্যাপার? এটা শুনেই পরীর ভিতরটা কেমন যেন ধাক করে উঠল। আবৃত্তি পানি পরিণীতের তার চোখ দিয়ে তাকালো। মনে মনে বলল, তুমি সত্যিই একটা। এই চোখের দিকে তাকিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি কি জানি। এই ভুলের মাসুল হিসাব হয়ে আমাকে প্রণয় দিতেই হবে। পরিণীতা বলল, কি ভাবছেন মাস্টারমশাই? আবৃত্তি পরিণীতার চোখের দিকে তাকিয়ে থাকলো। তারপর গভীর গলায় বলল, এ সঙ্গে তুমি আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার হাত ছাড়বে না, কথা দাও। পরিণীতার চোখ জ্বলে হয়ে উঠল। মনে হলো বুকের ভেতর কেউ সূচলে কিছু দিয়ে আঘাত করলো। পরিণীতা আর কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ল আবুদ্দির বুকে। সঙ্গে সঙ্গে আবুদ্দির চোখ বন্ধ করে নিল। এটাই যেন তার প্রশংসার উত্তর। দুজনের নিঃশ্বাসের গতি যেন বাগত্যি প্রশ্নের উত্তর হয়ে উঠল। আবদ্ধি বলল, হয়ে গেছে, ছাড়ো। কেউ দেখে ফেললে আমার গর্দান নেবে তোমার বাবা ভাই। বলেই পরীর মাথায় একটা চুমু দিল। পরিণীতা বুকের সঙ্গে লেপ্টে থাকাই বলল, কেউ দেখবে না। আবদ্ধি স্মৃত হাসল। পরী বুক থেকে মাথা তুলে আবার কোনো দিকে না তাকিয়ে ছুটে চলে গেল। ওকে চলে যেতে দেখে আবদ্ধি এক দীর্ঘ শ্বাস ফেলল। আবদ্ধি বাবা মায়ের একমাত্র ছেলে, রায়পুরের এক সাধারণ ঘরের ছেলে। বাবা পুলিশের সাধারণ কনস্টেবল, মা গৃহিণ। অনেক কষ্ট করে সে লেখাপড়া শেষ করেছে। তার একটাই স্বপ্ন, বাবা মাকে ভালো রাখা, পরিবারের ভাব দূর করা। সে চায়নি পরিণীতার মতো রাজকন্যাকে ভালোবাসত। পরিণীতা পড়াশোনায় সবসময় উদাসীন। প্রণয় বোনের অবস্থা দেখে পরিণীতার এসএসসি পরীক্ষার সময় একজন প্রাইভেট টিউটর হিসাবে আবুদ্দিকে নিয়োগ করেছিলেন। প্রথমে আবুদ্দি সাধারণ ভেবেই পারত, কিন্তু সেদিন এলোমেলো চুল, শ্যামলা বর্ণের সেই ছেলেটাকে দেখে হারিয়ে গিয়েছিল পরিণীতা। আবুদ্দি সে বুঝতে, কিন্তু সব পাত্তা দিতে না। কোথায় আছে গভীর ভালোবাসা
অস্বীকার নেই। আবদ্ধিও সেটা মনে প্রাণে বিশ্বাস করত, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল ভেবে আবদ্ধি দ্বিতীয়বারের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রিয়তার একটুখানি থমকে যা, তখন প্রিয়তা হেসে খেয়ে পড়ে যেতে নিল। হঠাৎ তার হাতটা টেনে ধরে ফেলল প্রণয়। তার দৃষ্টি ছিল স্থির ও শীতল। প্রিয়তা বিষণ্ণ মনে বিরক্ত হয়ে ভাবল, আমার জীবনে কি কম ব্যর্থ ছিল যে আবার নতুন করে ব্যর্থ পেতে হবে। ভাবতেই তার মুখটা ভীত তত্ত্বে হয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পরে অনুভব করলো সে পড়েনি, বরং ফসে আছে। ভাবনা শেষ হওয়ার আগেই ছোট একটা ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে তার নয়ন এসে ঠেকেছে একজোড়া গভীর বাদামি চোখের দিকে। প্রিয়তার বুক খাঁচাটা মচকে দিয়ে উঠল। সামনের বালিষ্ঠ পুরুষের শক্তবহ বন্ধনে নিজেকে আবৃত্তকার করতে হতভম্ব হয়ে গেল। সে বাদামি চোখ জোড়া দৃষ্টিতে তাকিয়ে আছে, নির্ময় অথচ থমথমে। এই চোখ গভীরতা মাপা প্রিয়তার পক্ষে অসম্ভব। এই চোখ মুখ দেখে কোনোদিন মনের ভাব বোঝা যায় না। প্রণয় একটু চোখ সরালো না। প্রিয়তা ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। আর দৃষ্টি নামিয়ে নিতেই প্রণয় তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। গভীর স্বরে বলল, কী ব্যাপার, এমন লাফালাফি করছো কেন? প্রিয়তা কয়েক সেকেন্ডের জন্য আবারও সে গভীর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধরে আসা গলা বলল, কিছু না, এমনি, বলেই দ্রুত সরে গেল ওখান থেকে। প্রণয় তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মান হাসল। নিজেই নিজেকে বলল, আমার মতো ব্যর্থ পুরুষ হতে দ্বিতীয়টি নয়। এই নীল সাগরের মতো চোখ কি আছে, যা প্রতিনিয়ত নেশার মতো আসক্তি ছড়িয়ে দেয় হৃদয়ের প্রতিটি কোণায়। তার মনের গভীর থেকে যেন কেউ উত্তর দিল, ওই নীল বর্ণ চোখগুলো সুবিশাল মাদকতার সাগর, যেখানে ডুবে যা আমাদের কপাল নেই। আমার চারপাশে 20 তালার মতো কষিয়ে রাখা আব্রোর প্রণয় শিকদার অসহায়। সেখান থেকে কোনো দিন মুক্তি নেই। হয়তো কোনো একদিন এই যন্ত্রণা সহ্য করতে পেরে আমি নিজেই হেরে যাব। ভাবতেই তাচ্ছিল্য মাখা একটা হাসি দিল প্রণয়। দিন শেষে ভাগ্য বাড়ির পরিবেশ জমজমট। তা 4 তালা বিশিষ্ট প্রণয় কুঞ্জ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গায়ে হলুদের জন্য। বিশাল ছাদগোটে ঝলমল করে সাজানো হয়েছে। সেখানে সন্ধ্যা জামা কালো গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরও অনেক আয়োজন চলছে। আজকে গায়ে হলুদ থ্রি, সাদা ও লাল। ছেলেরা সাদা পাঞ্জাবি আর মেয়েরা লাল শাড়ি পরবে। পুরো আয়োজনের দায়িত্ব পড়েছে প্রথম ও প্রেমার কাঁধে। দুই ভাই হদ্দগ্রস্ত ব্যস্ত, তবুও নিজেদের মধ্যে ঠোঁটা আমতার সময় বের করতে হয়। প্রেম হাসতে হাসতে বলল, ভাইয়া, আজ রাতে হবে তো? প্রথম কপাল কুঁচকালো। কী হবে? প্রেম কৌশল বলল, ওই যে আব্বু চাচ্চু আর বড় দাদার চোখ ফাঁকি দিয়ে যেটা হবে। প্রথম বুঝে গিয়ে চোখ টিপে বলল, হবে। ব্রদ্দর প্রথমে চোখ টিপে বলল, ভাইয়া, আমি কিন্তু সব জানি। প্রথম ভ্রু তুলল, কি জানিস তুই? প্রেম সমূহ হাসি দিল। প্রথম যা বোঝার বুঝে গেল। সে মুচকি হেসে বলল, আমিও সব জানি। প্রেমের মুখটা বেলুনের মতো সরষে গেল। এইভাবে দুই ভাইয়ের পার্থক্য চলতে থাকলো। আর তাদের হাত থেকে গায়ে হলুদের আয়োজন ধবধবে এগিয়ে যেতে লাগলো। সন্ধ্যা ঘিয়ে এলো। প্রণয় ঘরে বসে আছে। ওর সব বোন, কাজিন আর বান্ধবীরা সবাই মিলে হই হল্লা করছে আর পৃথ্বকে খোঁপাচ্ছে। পৃথ্বা, তুই তো দেখি ভালোই চালাক। ওই কথা শুনে সবাই হেসে উঠল। পৃথ্বা রাগে লজ্জায় লাল নীল সবুজ হয়ে উঠল। তার বান্ধবী সায়রা হাসতে হাসতে বলল, বান্ধবী, বুদ্ধির খোলাই তুই সবার সেরা। এই কথা শুনে এবার পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।